তিনি হলেন বাংলাদেশের প্রথম সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত বাংলাদেশের প্রেসিডেন্ট। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যদি আমরা ব্যক্তি হিসেবে তাকে মূল্যায়ন করি, তাহলে আমরা দেখব যে তিনি একজন সেনা কর্মকর্তা, সেনানায়ক এবং একজন রাষ্ট্রনায়ক, এবং পরিশেষে তিনি একজন জননেতা। এই তিনটা সত্তা তার মধ্যে একেবারেই পর্যায়ক্রমিকভাবে এটি তার সত্তার মধ্যে আবির্ভূত হয়েছিল। একটু আগে উনি যেটি বলেছিলেন, তিনি পাকিস্তান বাহিনীতে একজন সেনা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন 1965 সালে পাক ভারত যুদ্ধে। তার যে মানে রণক্ষেত্রে তার যে নৈপুণ্য, সেই নৈপুণ্যের জন্যই কিন্তু তিনি পাকিস্তান সরকারের সর্বোচ্চ সামরিক খেতাবে ভূষিত হয়েছিলেন। এবং এই যে পাক হানাদার, পাক মানে পশ্চিমাদের, আমাদের পূর্ব বাংলার মানুষের প্রতি যে তাদের যে বৈষম্যমূলক নীতি, সেটা যে তাকে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় একজন দেশপ্রেমিক হিসেবে তার মধ্যে যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যে একটা একটি জাতি রাষ্ট্রের জন্ম বলে তার যে লেখাটা আছে, সেখানে আপনি দেখবেন যে তিনি জাতি রাষ্ট্রের জন্ম, সেখানে তিনি মনস্তাত্ত্বিক ভাবে এই যে তিনি হঠাৎ করে উই রিভোল্ট বলে ফেলেছেন তা না। আমরা দেখেছি গত 15 বছর তাকে যে হঠাৎ করে একজন ড্রামের মধ্যে দাঁড়িয়ে তিনি কথা বলেছেন আর বাংলাদেশের স্বাধীনতা হয়ে গেল, এরকম কটাক্ষ করা হয়েছে। কিন্তু আপনি ওই লেখাটা পড়েন যে তিনি নিজেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষ হিসাবে কিভাবে তিলে তিলে তিনি তাকে গড়ে তুলেছিলেন, এবং যখন একটা তার সামনে সুযোগ এসেছে সেই সুযোগটাকে তিনি বিন্দুমাত্র হাতছাড়া করেননি। তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিবারের কে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে তিনি কিন্তু উই রিভোল্ট বলেছেন, এবং এটা তার দেশপ্রেমের প্রতি যে, দেশের প্রতি যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে তিনি করেছেন। আমাদের প্রায়শই বলা হয় যে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন। আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমানের নামে একটা স্বাধীনতার ঘোষণা আছে, এই ঘোষণা হান্নান সাহেব নাকি পাঠ করেছিলেন। জিয়াউর রহমান যে ঘোষণাটি দিয়েছিলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় যতবারই দিন, এই ঘোষণার মধ্যে কি সেটা তিনি পাঠ করেছেন? তিনি যেটি পাঠ মানে ঘোষণাটি দিয়েছেন সেটি তার নিজের লেখা, এবং সেইখানে যে শেখ মুজিবুর রহমানের যে ঘোষণার কথা বলা হয়, ওনাকে পাঠক হিসাবে যেটাকে প্রমাণ করার চেষ্টা করে দেখবেন যে দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই, এটি তিনি নিজে। এবং তিনি বলেছিলেন একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, যখন বাংলাদেশে কোনো প্রভিন্সিয়াল গভর্নমেন্ট মানে প্রভিশনাল গভর্নমেন্ট, এই প্রভিশনাল গভর্নমেন্টের কোনো অস্তিত্বই ছিল না, যেটা আমাদের পরবর্তীতে 10 তারিখে যে এপ্রিল মাসে যেটা হয়েছে, সেই সময় তিনি এটা বলেছেন। এবং একজন দূরদর্শী দেশপ্রেমিক এবং ভবিষ্যৎ রাষ্ট্রনায়কের স্বপ্নদ্রষ্টার মতো তিনি সেই দিন তার ঘোষণাতে সেটি বলে দিয়েছিলেন। এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে তিনি এটা করলেন, এবং তিনি জাতির ক্রান্তিকালে শুধুমাত্র ঘোষণা দিয়ে ক্ষান্ত রইলেন না। আপনি যেটা বলেছিলেন, সেক্টর কমান্ডার, জেট ফোর্সের প্রধান হিসাবে তিনি রণাঙ্গনে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রৌমারীর যুদ্ধ জেট ফোর্সের, আমরা সবাই জানি এগুলো। এবং বীরুত্তম খেতাব নিয়ে তিনি যখন বাংলাদেশে বঞ্চিত হলেন তার ন্যায্য প্রাপ্ত থেকে, একজন পেশাদার সৈনিক হিসাবে তিনি বিনা বাক্য ব্যয়ে তিনি সেনাবাহিনীতে যুক্ত হলেন, এবং একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের সেনাবাহিনীকে পুনর্গঠনে সম্পূর্ণরূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। তার মধ্যে কোনো রাজনৈতিক উচ্চবিলাসের বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু তিনি কখন আবার সামনে এসেন, 71-এ যখন জাতি ক্রান্তিকালে ছিল, আবার 75 সালে যখন জাতি জাতিক্রান্তিকালে নিপতিত হলেন, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব যখন একটা বড় প্রশ্নের মুখোমুখি হলো, তখন তিনি আবার জনতার সামনে আসলেন, এবং স্ব ইচ্ছায় নয়, এই সময়ও তিনি আসলেন বাংলাদেশের সিপাহী জনতার একটা আকাঙ্ক্ষার মানে প্রতিভূ হিসাবে তিনি আবার বাংলাদেশের ক্ষমতার ভর কেন্দ্রে আসলেন, এবং সৈনিক থেকে ক্রমান্বয়ে তিনি একজন রাষ্ট্রনায়কে নিজেকে রূপান্তরিত করলেন, এবং